এভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফরমেশন হলে এই যে আমরা শিখেছি ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় সেভাবে সলভ করে ফেলবো। কনসেপ্টটা এরকম। তো যাই হোক এখানে একটা যেমন ফিজিক্যাল প্রবলেম, এ বডি অফ টেম্পারেচার 80 ডিগ্রি ফারেনহাইট ইজ প্লেসড ইন এ রুম অফ কনস্ট্যান্ট টেম্পারেচার 50 ডিগ্রি। মনে করো 50 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারের একটা রুম, বা একটা রুম যদি না বলি, একটা বড় বৃহৎ স্পেস বলি, সারাউন্ডিং যদি বলি, বড় একটা স্পেস। রুম বলেছি, রুমও যথেষ্ট বড় একটা স্পেস। একটা রুম মানে অনেক বড় একটা জায়গা। তো সেখানে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। এই তাপমাত্রা চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট। তো এটা পরিবেশের সাথে, সূর্যের টেম্পারেচারের সাথে চেঞ্জ হতে পারে। কিন্তু ন্যাচুরালি কেউ সাধারণত আ ইফেক্ট ফেলতে পারে না ওই তাপমাত্রার উপরে। যে মনে করো কোনো এক জায়গায় আগুন ধরালে, হয়তোবা যে জায়গাটুকুতে আগুন আছে ওই জায়গাটুকুতে একটু টেম্পারেচার কম বেশি হতে পারে স্লাইটলি। তাছাড়া তার থেকে ৪-৫ হাত দূরেও টেম্পারেচার ওই দেখা যায় যে ওই কনস্ট্যান্টই থাকে। অর্থাৎ সারাউন্ডিং কে আমরা বলি ইনফাইনাইট সিঙ্ক, মানে সব শোষণ করে নেয়। টেম্পারেচার শোষণ করে নেয়। So, okay, body of temperature 80 degree Fahrenheit is placed in a room of constant temperature 50 degree Fahrenheit at time t equal to 0, and at the end of 5 minutes 5 মিনিট পরে the body has cooled to temperature of 70 degree Fahrenheit। যে বডিটা রেখেছি, ছোট্ট একটা উত্তপ্ত বডি রেখেছি রুমে, সে বডিটা বা কোনো একটা বস্তু রেখেছি, তার টেম্পারেচার 70 ডিগ্রি ফারেনহাইট হয়ে গেল। Determine the temperature of the body as a function of time t is greater than 0 according to Newton's law of cooling। It particular answer of the following question, এই কোশ্চেন গুলো অ্যান্সার করতে হবে। What is the temperature of the body at time 10 minutes? When will the temperature of the body be 60 degree Fahrenheit? কখন 60 ডিগ্রি ফারেনহাইট হবে? After how many minutes will the temperature of the body be within 1 degree Fahrenheit of constant 50 ডিগ্রি ফারেনহাইট? এটা আমাদের ৩ টা কোশ্চেন, আর একটা কোশ্চেন ওই বডি কোশ্চেনের মধ্যেই আছে। মোট ৪ টা কোশ্চেনের আমাদের উত্তর দিতে হবে এখান থেকে। তো এইটা কেন তোমাদের জন্য এটা পড়াচ্ছি, যদিও এটা মেকানিক্যাল এর প্রবলেম। ওদের হয়তোবা ওরকম বড় কোনো উত্তপ্ত বডির ক্ষেত্রে বা কোনো একটা মেশিন উত্তপ্ত হয়েছে, তাকে কুল করার জন্য কি ব্যবস্থা নেওয়া হবে সেটা। কিন্তু কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেসিং এরও কেমিক্যাল বা ফুড অনেক সময় হিট উৎপন্ন হয়। অথবা দেখা গেল ফুড প্রসেসিং এর ক্ষেত্রেও একটা টেম্পারেচার তাকে রাখতে চাচ্ছ। তা একটা সাধারণত কোনো ফুডের একটা টেম্পারেচার আছে, সাপোজ ওই 80 ডিগ্রি ফারেনহাইটই কল্পনা করলাম। তা আমার রুমের টেম্পারেচারটা কেমন রাখলে আমার সেটা লাভ হবে, বা আ আমার টাইমটা কোন সময়ে কতটুকু করে টেম্পারেচার কমে যাচ্ছে, বা কতটুকু সময়ের মধ্যে আমার যে টেম্পারেচারে আমি রাখতে চাচ্ছি সেই টেম্পারেচারটা নিয়ে যাওয়া যাবে। এইসব হিসাব নিকাশ। এখন দেখা গেল আমার ১০ মিনিটের মধ্যে আমি চাচ্ছি 80 ডিগ্রির একটা জিনিস 60 ডিগ্রি টেম্পারেচারে নিয়ে যাবো। সেটা যদি আমার ১০ মিনিটে যায়, তাহলে আমার জিনিসটা ক্ষতি হতে পারে। আমার দরকার আমি ৫ মিনিটে ওই টেম্পারেচারে নিয়ে যাবো। আমার দরকার ৩ মিনিটে ওই টেম্পারেচারে নিয়ে যাবো। তাহলে কি করলে ওই জায়গায় নিয়ে যাওয়া যাবে? এরকম একটা কনসেপ্ট থেকে এই প্রবলেমটা রেখেছি। যদিও খুব একটা রিলেটেড না, খুব একটা প্রাসঙ্গিক না। যাই হোক, আমরা শিখি তারপরেও এটা। তো আমরা ধরে নিলাম x be the Fahrenheit temperature of the body at any time t। ওই বডির যেকোনো সময়ের টেম্পারেচার হলো x। শুরুতে, মাঝে, শেষে যেকোনো জায়গায় x দ্বারা ডিনোট করলাম টেম্পারেচারটা। একদম শুরুতে x এর মান তাহলে 80 হবে। এই যে এখানে 80 দেওয়া আছে। আর আ ৫ মিনিট পরে, এই যে ৫ মিনিট পরে দেয়া আছে 70 ডিগ্রি ফারেনহাইট, তার মানে ৫ মিনিট পরে x এর মান হবে 70 ডিগ্রি। তো এগুলো আমরা কোশ্চেন থেকে পাবো। ওকে? যাই হোক, আ তাহলে ধরলাম এটা যেকোনো সময় x টেম্পারেচার ধরলাম। আর এটা আমরা এই টেম্পারেচার যে লস করে তার বহু সূত্র আছে। আমি কোশ্চেনটা দিয়েছি আ according to
নিউটনস ল, এই যে অ্যাকর্ডিং টু নিউটনস ল অফ কুলিং, এটা উল্লেখ করে দিয়েছি। নিউটন ল অফ কুলিং আছে, তারপরে হচ্ছে আরো বেশ ৬টা থেকে ৭টা হচ্ছে আমাদের মোস্ট ইউজেস ফর্মুলা আছে। নিউটনস ল অফ কুলিং, তারপর স্টেফেন্স ল অফ কুলিংস, হ্যাঁ? জেন্স ল অফ কুলিংস, অনেকগুলা আছে। হ্যাঁ? তো আমরা এখানে এই প্রশ্নটা সেট করেছি নিউটনস ল অফ কুলিং দিয়ে। তো যাক, নিউটনস ল অফ কুলিংটা হলো যে টেম্পারেচারটা যে হারে ডিক্রিজ করে কোনো বডির, তার থেকে টেম্পারেচারে কোনো জায়গায় যদি রাখি, সে যে হারে টেম্পারেচার রিলিজ করে বা তার টেম্পারেচার হ্রাসের হার, dx/dt কিন্তু টেম্পারেচার হ্রাসের হার হবে বা টেম্পারেচার ডিকের হার হবে। বুঝা গেল? তো সেটা proportional to difference between the temperature of body and surrounding বা রুম টেম্পারেচার, ওখানে সারাউন্ডিং না রুম দিয়েছি। অর্থাৎ বডি টেম্পারেচার আর রুম টেম্পারেচার এদের পার্থক্যের সমানুপাতিক। এদের পার্থক্যের সমানুপাতিক হলো যে হারে টেম্পারেচার রিলিজড করবে বা টেম্পারেচার যে পরিমাণ কমে যাবে বডির। এটাই ফর্মুলা ইউজ, এটাই হচ্ছে নিউটনস ল অফ কুলিং। এখানে আমাদের ২টা ইনিশিয়াল কন্ডিশন আছে। দেখো, ইনিশিয়াল বলি, ইনিশিয়াল বলে না, বাউন্ডারি বলে। ইনিশিয়াল একটা কন্ডিশন আছে x of 0 equal to 80, অর্থাৎ টাইম যখন 0 তখন টেম্পারেচার হলো 80 and 70 degree temperature at the end of 5 minutes gives the additional condition x5 equal to 70, অর্থাৎ t যখন 5 তখন x হলো 70। এই দুটা কন্ডিশন আমাদের আছে। কন্ডিশন দুটা ইউজ করলে ওই যে কনস্ট্যান্টের মান বের হবে আমরা জানি। ১ নম্বর ইকুয়েশনটা ইজিলি খুব সিম্পল ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশন। ভেরিয়েবল সেপারেট করে লিখলে দেখো dx divided by x minus 50 equal to k dt, খুবই সিম্পল ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশন। ইন্টিগ্রেট করলে ln x minus 50 equal to kt plus ln c, এটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আমরা লিখলাম ln c। তার মানে x minus 50 equal to c to the power kt, আমরা এর আগেও লিখেছি এগুলা, একদম শুরুতে ভেরিয়েবল সেপারেবলে এখানে নিয়েছি। তো এটা ইন্টিগ্রেট করে kt হয় আর এটা। তো আমরা এই দুটা টার্ম তো ln নেই, চাইলে ln e to the power kt যদি লিখি, এই যে এই টার্মটাকে যদি ln e to the power kt লেখা যায়, ln e to the power kt মানে শুধু kt, তোমরা জানোই ln e to the power kt মানে হলো শুধুমাত্র kt। তো এই ln আর এই ln যদি আমরা একটা ln লিখি তাহলে কি হয়, গুণ করে লেখা হয় না? তাহলে c e to the power kt, ln c e to the power kt। আমি এভাবে কেটে কেটে ভেঙে ভেঙে করে দিয়েছি প্রথম দিকে ভেরিয়েবল সেপারেবলের সময়। এই ln আর এই যে বাম দিকে ln, এখানে ডান দিকেও ln আছে, দুটো বাদ দিলে আসলে x minus 50 equal to c to the power kt লেখা যায়। সবাই কি এটা বুঝতে পেরেছি? একদম প্রত্যেকটা লাইন বাই লাইন করে দেয়া আছে একদম শুরুতে ভেরিয়েবল সেপারেবলে, ওকে? দেখলে বুঝতে পারবে। তো তোমরা খুব দ্রুত লেখার জন্য যে টার্মটাতে ln নেই সেটাতে একটা e to the power মনে করবে, e to the power। আর একাধিক ln টার্ম থাকলে গুণ হয়ে যাবে, এখানে গুণ হয়ে গেছে। কিন্তু এই টার্মটাতে শুধু kt, তাই e to the power kt আকারে লিখলাম। ক্যালকুলেশন বোঝা যাচ্ছে? জি স্যার। x equal to 50 প্লাস এটাই হলো টেম্পারেচার এট এনি টাইম t, যে কোনো সময়ের টেম্পারেচার, যে কোনো সময়। t এর মান 5 বসাও, 5 মিনিট পরে দেখো 5 বসালে 70ই হবে। 6 বসালে একটা পাবা, 7 বসালে একটা পাবা, 8 বসালে একটা পাবা, অর্থাৎ যে কোনো সময়ের টেম্পারেচার আমরা পেয়ে গেলাম।
যে কোনো সময়ের টেম্পারেচার পেয়ে গেলাম। এখানে সি এর মান এখনো বের হয়নি, তাহলে বুঝতে পারবে না। তো ইনিশিয়াল কন্ডিশন যদি x অফ 0 বসাই, তাহলে এখান থেকে দেখো সি এর মান 30 হয়েছে, 30 এখানে বসিয়ে দিলাম। এই যে কে এর মানটাও অজানা, মানে যে হারে টেম্পারেচারটা ওই কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি, যে হারে টেম্পারেচারটা রিলিজ করছে সেটার মানই পাওয়া যায়নি। সেটার মান পাওয়ার জন্য এই যে 5 মিনিট পরে কি টেম্পারেচার আছে এটা ইউজ করলেই আমরা বলে দিতে পারবো ওখান থেকে যে আসলে কে এর মান কেমন। কেটাই তো রেট, যে হারে টেম্পারেচারটা রিলিজ করছে। তো এই কন্ডিশনটা এপ্লাই যদি করি 5 মিনিট পরে যে টেম্পারেচারটা ছিল, তাহলে এটা কত হবে? 70 ইকুয়াল টু 50 প্লাস 30 e টু দি পাওয়ার 5 কে, মানে টি এর ভ্যালু 5 ধরবে। টি এর ভ্যালু 5 হলে এক্স এর ভ্যালু 70। কন্ডিশন বলছে টি এর ভ্যালু 5 হলে এক্স এর ভ্যালু 70। এই যে এক্স 70 লিখলাম যখন টি ইকুয়াল টু 5। তো বসিয়ে দেওয়ার পরে e টু দি পাওয়ার 5 কে ইকুয়াল টু পেলাম হচ্ছে 2/3। 2/3 কিভাবে পেলাম? এই 50 যদি এইদিকে নিয়ে যায় বিয়োগ করে হচ্ছে 20 হয় বা 20, তাহলে 20 ডিভাইডেড বাই 30, 20 ডিভাইডেড বাই 30 মানে 2/3। 20 ডিভাইডেড বাই 30 হচ্ছে তার মানে 2/3। 2/3 তার মানে e টু দি পাওয়ার কে ইকুয়াল টু কত হবে? এটা সমান যদি 2/5 হয় তাহলে শুধু e টু দি পাওয়ার 2 কে সমান কত হবে? এটা লেখা যায় টু দি পাওয়ার 1/5। আচ্ছা, e টু দি পাওয়ার 5 কে আর e টু দি পাওয়ার কে টু দি পাওয়ার 5 একই জিনিস। এটা জানো তো, তাই না? জি স্যার। তাহলে শুধু e টু দি পাওয়ার কে সমান কি লেখা যায়? 2/3 power 1/5. পাওয়ার 1/5। ওকে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা দেখো ই টু দি পাওয়ার কে এর মানটা আমরা জাস্ট এইখানে বসাই দিব। এইখানে ই টু দি পাওয়ার কে তার পাওয়ার টি এইভাবে কল্পনা করে বসাই দিব। যদি ওখানে বসাই দেই ই টু দি পাওয়ার কে এর মান হলো 2/3 টু দি পাওয়ার 1/5, কিন্তু এখানে এই যে টি আছে তারপর t/5 আমরা জাস্ট ওখানে বসাই দিলাম। এটা কমপ্লিটলি আমাদের টেম্পারেচার এট এনি টাইম। এটাই হলো সলিউশন। Which is the temperature at any time. এখন টি এর ভ্যালু 10, 15, 20 যা বসাবা ওই সেই সময় পরে ওই বডির টেম্পারেচার কত হবে সেটা বলে দিতে পারবে। After t equal to 10 minutes the temperature will, এই যে x টি এর ভ্যালু 10 মিনিট বসাই দিলে যেটা হবে এত ডিগ্রি ফারেনহাইট। The temperature will 60 ডিগ্রি after, কখন 60 ডিগ্রি হবে? টি এর মান বের করতে হবে। এখানে 60 বসাই দিলাম, দিয়ে আমরা টি এর ভ্যালু বের করব। অর্থাৎ টি বসালে পারে, বলে রাখি এইটা মূল এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনে আমরা যদি টি এর মান বসাই দিই 10 মিনিট, 15 মিনিট, 16 মিনিট, তাহলে এক্স বের হয়ে যাবে। আর এক্স যদি বসাই তাহলে কি বের হবে? টি। তো বলছো কখন 60 ডিগ্রি টেম্পারেচার হবে? তার মানে টেম্পারেচারের জায়গায় এক্স দ্বারা টেম্পারেচার বুঝেছি, টেম্পারেচারের জায়গায় 60 বসাই দিলাম, দিয়ে টাইম বের করলাম, তাহলে কখন 60 ডিগ্রি সেটা বের হয়ে যাবে। ক্লিয়ার? কখন 60 ডিগ্রি হবে? টি এর মান বের করতে হবে। টি এর মান বের করার উপায় কি বলতো? এরকম ইকুয়েশন থেকে 60 মাইনাস 50 তার মানে 10, 10 ভাগ 30, মানে আমি প্রথমেই একবারে লিখলাম 1/3, বোঝা গেল? সমান জি স্যার। 2/3 টু দি পাওয়ার t/5। এখন এটাকে যদি আমরা লন না নিই তাহলে কিন্তু দেখো এটার ঝামেলা হয়ে যাবে উভয় পক্ষে ln না নিলে। যদি ln নেওয়া হয় তাহলে ওই যে t/5 ln 2/3, সেখান থেকে দেখো একদম ফ্ল্যাট হয়ে গেছে। এখন ইজিলি t ইকুয়াল টু এটা লিখতে পারবে, এটা সমান 13.55 মিনিটস।
অ্যাপ্রক্সিমেট মান একেবারে এক্স্যাক্টলি হবে না, আরো মান থাকে। The temperature will, আচ্ছা ওই যে 1 ডিগ্রি ডিফারেন্স লাস্টটা ছিল 1 ডিগ্রি ডিফারেন্স, তার মানে the temperature will 51 degree Fahrenheit for 1 degree Fahrenheit difference of the room temperature. তো 1 ডিগ্রি রুম ডিফারেন্স থাকবে, অর্থাৎ রুম টেম্পারেচার যদি 50 হয়, তো বলছে কখন 1 ডিগ্রি ডিফারেন্সে থাকবে হচ্ছে বডি টেম্পারেচার। 1 ডিগ্রি ডিফারেন্সে থাকার মানে কি, বডি টেম্পারেচার 51 ডিগ্রি হবে। তো একই 51 কখন হবে, টাইমটা বের করতে হবে, মানে আগের প্রবলেমটার মতোই। 51 তাহলে 50 মাইনাস 51 মাইনাস 50 অর্থাৎ 1 ডিভাইডেড বাই 30, এটা পাওয়া গেল। উভয় পক্ষে ln নিবে, একই ক্যালকুলেশন টি বের করবে। 41.94 নিয়ারেস্ট 32 মিনিট পর বডি টেম্পারেচার হবে 51 ডিগ্রি, মানে রুম টেম্পারেচারের থেকে 1 ডিগ্রি ডিফারেন্সে থাকবে। 42 মিনিট পরে, 42 অ্যাপ্রক্সিমেটলি 42 মিনিট পরে বডি টেম্পারেচার হয়ে যাবে 51 ডিগ্রি ফারেনহাইট। বডি টেম্পারেচার একসময় তো রুম টেম্পারেচারের সাথে মিলে যাবে, তাই না? সেটা কখন মিলে যাবে বলতে পারবে? এই ধরনের ইকুয়েশন গুলো দ্বারা সাধারণত এই 32 মিনিটে, এই 42 মিনিটে গিয়ে যখন 51 ডিগ্রি হয়েছে বডি টেম্পারেচার, রুম টেম্পারেচার 50 ডিগ্রি, তার মানে বডি টেম্পারেচার এক্স্যাক্টলি রুম টেম্পারেচারের সাথে মিলে যাবে। এটা লং টাইম পরে। ওই একটু, একটু করে কমতে একেবারে 0 ধরা হবে থিওরিটিক্যালি, দেখবে যে লং টাইম, হয়তোবা 2 দিন পরে বা 3 দিন পরে, মানে এরকম লং টাইম পরে মূলত 1 হবে। প্র্যাকটিক্যালি খুব ওই 42 মিনিটে 1 ডিগ্রি ডিফারেন্স হয়েছে, 1 ঘন্টা পরে ওই 50 ডিগ্রি হয়ে যাবে প্র্যাকটিক্যালি। কিন্তু থিওরিটিক্যালি বা ম্যাথমেটিক্যালি দেখা গেল যে লং টাইম পরে আসলে ওটা হবে ইকুয়েশন গুলা। দ্য পপুলেশন, আচ্ছা নাম্বার 3 একটা দিয়ে এখানে একভাবে দিয়েছি, বইতে যেটা আছে সেভাবে দিয়েছি। এটা তোমাদের কেমিক্যাল এন্ড ফুড প্রসেসিং এর জন্য ব্যবহার করতে পারো। পপুলেশন, এই পপুলেশন বলতে যেকোনো কিছুর পপুলেশন হতে পারে। মানুষ হতে পারে, হরিণ হতে পারে, বাঘ হতে পারে, ইভেন ক্ষুদ্র প্রাণী ব্যাকটেরিয়ারও হতে পারে। হ্যাঁ, কোন একটা মিডিয়ামে ব্যাকটেরিয়া কালচার হচ্ছে, বা মনে করো একটা ফুড, সেখানে কিছু ব্যাকটেরিয়া আছে। ব্যাকটেরিয়া কতদিনে হচ্ছে কি পরিমাণ ব্যাকটেরিয়া হবে, আর ফুড পচে যাওয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়ার একটা বড় ভূমিকা আছে। মানে ফুড পচার জন্য। তো ব্যাকটেরিয়া সহ যেকোনো ধরনের পপুলেশনের ক্ষেত্রে এটা সত্য, বা এই অঙ্কগুলা ব্যবহার করতে পারি। তোমরা যদি ব্যবহার করো, তোমাদের কেমিক্যাল এন্ড ফুড প্রসেসিং এর আমি অ্যাপ্লিকেশন খুঁজলে এই প্রবলেমটা পেয়েছি। তবে প্রবলেমটা বই থেকে নেওয়া, কিন্তু এই ধরনের প্রবলেমগুলো পেয়ে থাকি। তোমাদের হয়তোবা এরকম প্রবলেম থাকতে পারে। এখানে দিয়েছি ব্যাকটেরিয়া না, এনি পপুলেশন, যেকোনো টাইপের পপুলেশন। তো যেকোনো টাইপের, এখানে যদি বড় প্রাণীর পপুলেশন হয় তাহলে টাইম ইয়ারে হিসাব করা হয়। ছোট স্বল্প দিনের প্রাণী হলে হয়তোবা ডেতে পপুলেশন হিসাব করা হয়। আর অতি ক্ষুদ্র প্রাণী যেগুলা ব্যাকটেরিয়া, তাদের হয়তোবা সেকেন্ডে ওই হিসাব করা হয়, পার সেকেন্ডে, প্রতি সেকেন্ডে হিসাব করা হয়। পার্থক্য এতটুকুই। তো যাই হোক, এখানে ইকুয়েশনটা দেওয়া আছে। The population X of a certain city satisfy the logistic law dx dt equal to 1 divided by 100x minus 1 divided by 100 to 10 to the power 8 x square। এই ল অনুসারে একটা শহরের পপুলেশন বৃদ্ধি পাবে এই ল অনুসারে। আচ্ছা, এই লটা কি বুঝতে পারছো? লটা কেমন? এক্স হলো পপুলেশন এখানে, এক্সটা পপুলেশন, এই যে এক্স মানে পপুলেশন এক্স দ্বারা ডিনোট করা হয়েছে। তো যদি তাহলে মানে ডিএক্স ডিটি পপুলেশন বৃদ্ধির হার, সময়ের সাথে জি স্যার, সময়ের সাথে পপুলেশন বৃদ্ধির বৃদ্ধি। হার। হ্যাঁ।
তো সেটা এখানে প্লাস মানে বৃদ্ধি পাওয়া, প্লাস সাইন মানে বৃদ্ধি পাওয়া, কিন্তু এখানে একটা মাইনাস সাইন আছে। এটা দ্বারা আসলে কি বুঝলাম? পপুলেশন ছাড়া ওই অর্থাৎ মানুষ যদি কল্পনা করি, আমরা ব্যাকটেরিয়া পরে বাদ, মানুষ যদি কল্পনা করি, তাহলে বোঝা যাচ্ছে মানুষ তার সংখ্যার সাথে এই হারে বৃদ্ধি পাচ্ছে। মানুষ এই কোয়ান্টিটিটা দ্বারা বোঝা যাচ্ছে যে মানুষ যত বাড়বে তার পপুলেশনের রেটটাও তত বাড়বে। অর্থাৎ মানুষ ১০ জন থাকলে সেখানে বাচ্চা জন্ম নিবে যতটা, ২০ জন থাকলে তার থেকে বেশি বাচ্চা জন্ম নিবে। অর্থাৎ পপুলেশন তাতে বেশি হারে বাড়বে। এটাই। অর্থাৎ মানুষের সংখ্যার উপরেই পপুলেশন বৃদ্ধির সংখ্যাটা নির্ভর করবে। কিন্তু এখানে মাইনাস দ্বারা তো আরেকটা ঝামেলা বাধাই দিল। তাহলে এখানে বলছে মানুষ বাড়লে আবার পপুলেশন কমে যাবে। তো দুটার রেজাল্টিং হলো পপুলেশন বৃদ্ধি পাবে। কারণ দেখো এটা হচ্ছে দেখা গেল খুব এখানে 10 টু দি পাওয়ার 8 দ্বারা ভাগ করা আছে। তো কমে যাওয়ার ইফেক্টটা হচ্ছে একটু স্লো। কিন্তু বৃদ্ধি পাওয়ার ইফেক্টটা একটু দ্রুত। ১০০ দ্বারা ভাগ। তার মানে বেশি হারে বৃদ্ধি পাবে কিন্তু কমেও যাবে। মানুষ বৃদ্ধির সাথে, সাথে কমেও যাবে। তবে একটু কম হারে কমবে। এটা কখনোই এটার মিনিং বুঝতে পারছো কি কোনোভাবেই? যে এটা আসলে কি বোঝাচ্ছে? যে মানুষ কোন শহরের মানুষ বৃদ্ধি পেতে থাকলে পপুলেশন বৃদ্ধি পাবে। আবার সেই মানুষের দ্বারাই কিছু পপুলেশন কমে যাবে। তবে বৃদ্ধির ইফেক্টটা বেশি থাকবে। যেকোনো পপুলেশনের ক্ষেত্রেও এটা সত্য। যেকোনো পপুলেশনের ক্ষেত্রে। তবে কি হার এগুলা হারগুলা ওই স্ট্যাটিক্যাল ব্যাপার। স্ট্যাটিক্স এর মাধ্যমে আমরা জানতে পারি যে কি হারে বৃদ্ধি পাবে আর সেই পপুলেশন নিজেই কি হারে ক্ষতি করবে তাকে। এটা স্ট্যাটিক্স বলে দিবে। কিন্তু এখানে এদের মিনিং যেটা বোঝাচ্ছে দেখো। আমাদের একটা প্রবাদ আছে, "ম্যান ইস ওল্ড টু দ্য ম্যান।" মানুষ মানুষের জন্যই নেকড়ে স্বরূপ। মানে হিংস্র। মানুষ মানুষকেই হত্যা করে। যেমন মানুষ বেশি হলে পপুলেশন বৃদ্ধি পাবে, সেই মানুষই তো অন্য মানুষকে হত্যা করে মেরে ফেলছে, তাই না? আবার খাদ্য বেশি মানুষ অনেক বাড়তে থাকলে খাদ্য অভাব দেখা গেল খাদ্যের অভাব দেখা দিল। তো খাদ্যের অভাবজনিত কারণেই পুষ্টিজনিত কারণেই কিছু মারা গেল। তারপর মানুষ বৃদ্ধি পারলে জন্মহার বৃদ্ধি পাবে ঠিকই। কিন্তু সেই মানুষ বৃদ্ধির কারণেই কিছু পপুলেশন আবার কমে যাবে। বোঝাটা যাচ্ছে কি জন্য এটা নেগেটিভ ইফেক্ট ও থাকে? জি স্যার। একই সাথে মানুষ বৃদ্ধির কারণে পপুলেশনের বৃদ্ধির হার বাড়বে। তবে এই ইফেক্টটা যে কম, এটা যে খুব একটা ইফেক্ট ফেলে না। কিছুটা ইফেক্ট ফেলে তবে অতটা বেশি না। মানুষ মানুষকে হত্যা করে কি দেশের জনসংখ্যা কমাতে পারে কি? বা রোড অ্যাক্সিডেন্ট এ মারা যায়। মানুষ বাড়ে বলেই রোড অ্যাক্সিডেন্ট বেশি হয়। মানুষ বেশি বৃদ্ধি পেয়েছে, মানুষ বেশি রাস্তায় চলাচল করছে, মানুষ মারা যাচ্ছে বেশি। কিন্তু তাই বলে কি পপুলেশনকে কমাতে পারে? পপুলেশনকে কিন্তু কমাতে পারে না, তাই না? কিছুটা কমে যায়। কিন্তু তার হার অলওয়েজ ইনক্রিজিং মানে উপরের দিকেই উঠতে থাকে বৃদ্ধির হারটা। ক্লিয়ার? এটা লজিস্টিক একটা ইকুয়েশন। যেকোনো ধরনের পপুলেশনের ক্ষেত্রে ঘটে। এটা হলো সিঙ্গেল মডেল পপুলেশন বলি। তোমাদের আ অনেক সময় লাগে যে ডাবল মডেল পপুলেশন থাকতে পারে। যেমন এখানে শুধু মানুষ মানুষের সাথে তুলনা করা হলো। কিন্তু ২ টা প্রাণী থাকতে পারে তো একসাথে। যেমন বাঘ, হরিণ। তার মানে সেখানে কিন্তু ৩ টা ভেরিয়েবল। পার্শিয়াল পড়াইছি না তোমাদের? ওরকম হতে পারে। বাঘ, হরিণ ২ টা। তো দেখা গেল যে সময়ের সাথে কি হতে পারে? দেখা গেল x টা যদি আমরা বাঘ বলি, তাহলে এটা হলো বাঘ বৃদ্ধির হার। আর y দ্বারা যদি হরিণ রিপ্রেজেন্ট করি, একই সাথে এটা হরিণ বৃদ্ধির হার। তাই না? যদি ওই সিস্টেমে ২ টা পপুলেশন থাকে, আর কোন পপুলেশন নেই। আসলে এরকম কোন সিস্টেম নাই। বাস্তবে জঙ্গলে বহু পপুলেশন আছে। এই সব পপুলেশনকে ইনক্লুড করেও ক্যালকুলেশন করা যায়। আমাদের n ডাইমেনশনাল ইকুয়েশন যেগুলো থাকে সেগুলো ব্যবহার করি। যাই হোক আমরা সংক্ষেপে যদি একটু তোমাদের একটু কনসেপ্ট দেওয়ার জন্য। এরকম থাকে। তো পপুলেশন ২ টা আছে। একটা হলো বাঘ আর একটা হরিণ। একটা বাঘ আর একটা হরিণ। X হলো বাঘ আর Y হলো হরিণ। ওকে? তাহলে বাঘ বৃদ্ধির হার কিরকম হবে বলো তো?
প্রথমটা হলো বাঘ বৃদ্ধির হার। আচ্ছা, হরিণ যদি বেশি থাকে জঙ্গলে, বাঘ বৃদ্ধির হার বেশি থাকবে না? জি স্যার। হরিণ বেশি থাকলে বাঘ জঙ্গলে বেশি হবে। তার মানে ওয়াইটা প্লাস হবে। এক্স যাই হোক না কেন, বাঘ বেশি থাকলে, কিন্তু বাঘ বেশি থাকলে বাঘ বৃদ্ধির হার বৃদ্ধি পেতে পারে বা কমেও যেতে পারে। কারণ হরিণের সংখ্যা কমে গেলে খাদ্যভাবে বাঘ মারা যেতে পারে। সো এখানে প্লাস মাইনাস দিলাম না এক্স এর আগে। হতে পারে প্লাস, হতে পারে মাইনাস। ২ রকমই ঘটনা ঘটতে পারে। তা ওই পরিবেশ বলে দিবে। কিন্তু DY/DT হরিণ বৃদ্ধির হার, এটা কেমন হবে? এখানে হরিণের সাথে সম্পর্ক নেই। হরিণ প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। কিন্তু বাঘের আগে কি হবে? মাইনাস না? বাঘ বৃদ্ধি পারলে হরিণ কমে যাবে, তাই না? জি স্যার। এই যে বাঘ বৃদ্ধি পেলে হরিণ কমে যাবে। এজন্য বাঘের আগে কি দিলাম? মাইনাস। এটা দ্বারা এই মাইনাস ইন্ডিকেট করছে বাঘ বৃদ্ধি পেলে হরিণ কমে যাবে। এটা হলো 2 ভেরিয়েবল সিস্টেম। হুম? এরকম ইকুয়েশনও থাকে বাস্তবে। এটাকে প্রি-প্রিডিউটেড খাদ্য-খাদক মডেল বলা হয়। প্রি-প্রিডিউটেড মডেল। এরকম n ডাইমেনশনাল বহু মডেল আছে। তা আমরা এটা তোমাদের জন্য প্রযোজ্য না। এটা আমরা দিচ্ছি না। জাস্ট এমনি আলোচনা করলাম। এরকম অসংখ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। হাজারো টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। একেকজন একেক রকম ব্যবহার করে। যার যেটা প্রয়োজন সে সেভাবে ব্যবহার করবে। কারো ফার্স্ট অর্ডার প্রয়োজন, কারো সেকেন্ড অর্ডার প্রয়োজন। এরকম ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডারের সলিউশন পদ্ধতি হাজার রকমের। বাস্তবে এখনো নতুন, নতুন ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যারাইজ করতেছে। তাদের সলিউশনের জন্য নতুন, নতুন পথ বের হচ্ছে। এইভাবেই চলছে আরকি। তা আমাদের এখন এই পপুলেশনটা যেটা আমরা দিয়েছি সেটার কাজ হলো But is time আমাদের শুধু এখানে অ্যাপ্লিকেশন দিয়েছে তোমাদের সলভ কি করে করতে হয় সেটা দেখার জন্য। এইটাই যে তোমাদের পপুলেশনের জন্য কাজে লাগবে তা না। তোমাদের দেখা গেল যে কেমিক্যাল ফুড প্রসেসিং এর এমন একটা ইকুয়েশন আসলো সেটা তার মতো করে হ্যান্ডেল করে সলভ করবে। সে যে টাইপের মধ্যে পড়বে তাকে সেইভাবে হ্যান্ডেল করবে। এখানে প্র্যাকটিস স্বরূপ আমরা কয়েকটা দিয়েছি। আর কিছু না। Given that the population of a city is 1 lakh in 1980 1980 সালে দেখা হলো ওই সিটির পপুলেশন হলো 1 লাখ। Determine the population as a function of time is greater than 1980 মানে 1980 এর উপরে হিসাব করতে বলেছে, নিচে দরকার নেই। In particular answer the following questions. What মানে আগের মতোই ৩-৪টা কোশ্চেন আছে। কখন পপুলেশন হচ্ছে ২ লাখ হবে? মানে ডাবল অর্থাৎ ডাবল হবে। In what does year population ডাবল হবে? আর এটা হচ্ছে ২০০০ সালে পপুলেশন কত হবে? কখন এটা ডাবল হবে? How large will the population ultimately be? পপুলেশন কতটা বড় হবে সর্বোচ্চ? এমনকি পপুলেশন যত খুশি তত বেড়ে হবে? ইনফাইনাইট নাম্বার অফ পপুলেশন হয়ে যাবে? না পপুলেশন পুরো জায়গায় গিয়ে আর বেশি হবে না, থেমে যাবে? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পপুলেশন কি বাড়তে, বাড়তে একসময় বেড়ে যাবে? মানুষ তাহলে যে পৃথিবীতে এই মানুষ সাপোজ মনে করো এরকম বাড়ছে। কোন দেশেই সাধারণত মানুষ কিছু দেশে একটু স্থির আছে। কোন দেশে একটু মাইনাস পপুলেশন আছে। বেশিরভাগ পৃথিবীর দেশে হচ্ছে পপুলেশন বৃদ্ধি পাচ্ছে। টোটাল পৃথিবীর পপুলেশন সবসময় বৃদ্ধি পাচ্ছে। ৫ কোটি, ৬ কোটি, ৭ কোটি এখন প্রায় ৮ কোটির ধাক্কা, ৮০০ কোটির ধাক্কা। এভাবে বৃদ্ধি পেতে, পেতে কি একসময় প্রতিটা স্তরে, স্তরে কি মানুষ হয়ে যাবে? যে পা ফেলার জায়গা থাকবে না? তোমাদের কি মনে হয়? নিয়ম অনুসারে তাই তো বৃদ্ধি পাচ্ছে। হবে না। এই মানুষ পপুলেশনই মানুষকে একসময় ওই ইফেক্টটা একসময় স্ট্রং হয়ে যাবে এবং সে তাকেই ধ্বংস করে দিবে। তো কোনো এক সময় গিয়ে থেমে যাবে। আর বৃদ্ধি পাবে না। যাই হোক, আমাদের এটা দেখি এটাও ভেরিয়েবল সেপারেবল একটা মেথড। এটা ভেরিয়েবল সেপারেট এখানে করে দিয়েছি। সো এটা এটা ইন্টিগ্রেট করতে হলে এখানে ভেরিয়েবল সেপারেবল হলো এইটাকে ইন্টিগ্রেট করতে গিয়ে একটা জটিলতা পড়তে হবে। ২ টা এক্স টার্ম আছে, এখানে একটা দুটো আলাদা করা যায় এই যেভাবে। পার্শিয়াল ফ্র্যাকশন তোমরা নাম শুনেছো? পার্শিয়াল ফ্র্যাকশন। এইচএসসি এর ইন্টিগ্রেশন এ করেছো কিন্তু ইন্টার এর ইন্টিগ্রেশন এ এই এইচএসসি তে করেছো কিন্তু এই অনার্স এ এখনো মনে হয় তোমাদের ওই পর্যন্ত যায়নি। না হয়ে গেছে? পার্শিয়াল ফ্র্যাকশন হয়ে গেছে কি তোমাদের? আংশিক ভগ্নাংশের সাহায্যে ইন্টিগ্রেশন এইচএসসি তে ছিল।
আর যাই হোক, এটা খুব সহজে করা যাবে। এটাকে দুটা খণ্ড করে নেওয়া হয়েছে। 1/x প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস 6 1 মাইনাস 10 মাইনাস 6 x dx, এভাবে দুইটা খণ্ড আলাদা করা যাবে। এবারে দুটো যোগ করে দেখবা যে আগেরটা হয়ে যাচ্ছে। এটা ইন্টিগ্রেট করলে এটা ln x, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যাচ্ছে, তার মানে ln এটা, তবে একটা মাইনাস টার্ম এখানে যেহেতু আছে, এখানে একটা সামনে মাইনাস হবে, ln এর আগে মাইনাস দিলেই চলবে। এখানে ইন্টিগ্রেশন গুলা কিন্তু একবারে করে দেওয়া আছে। এইটা ln x, এইটা ইন্টিগ্রেট করলে মাইনাস ln হর। এই যে মাইনাস, একটা ln প্লাস একটা ln মাইনাস, তো একটা ln যদি লিখি তাহলে ভাগ আকারে লেখা যাবে। এই যে একবারে ভাগ আকারে লিখে দিয়েছি। ওকে, ln x ডিভাইডেড বাই 1 মাইনাস 10 টু দি পাওয়ার 6 ভাগ আকারে লিখে দিয়েছি। এ পাশে ইন্টিগ্রেট করলে পরে, এটাকে ইন্টিগ্রেট করলে শুধু t হবে। এই 100 টা ডান দিকে পার করে নিয়ে গিয়ে t ডিভাইডেড বাই 100 লিখেছি। আর একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ln c, 100 থাকলেও ln c এর মধ্যে দিয়ে দিয়েছি 100 কে। ওকে, এখন ডান দিকেরটা ln স্যার c। ইন্টিগ্রেশনটা বুঝি নাই স্যার। কেন? এটা ইন্টিগ্রেট করলে কত হবে? ln x না? জি স্যার, লন এক্স হবে। জি স্যার। আর এটাকে ইন্টিগ্রেট করলে কত হবে এই টার্মটাকে? স্যার তাহলে স্যার উপরের টেন ইনভার্স সিক্স থাকা যাবে না গুণ হিসেবে? না, না, দেখুন, হরকে ডিফারেন্সিয়েট করলে লব পাওয়া যাবে। ও জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। হরকে ডিফারেন্সিয়েট করলে লব পাওয়া যাবে। বুঝা গেল? আর না হলে ওই এখানেতে এই যে এইটা দ্বারা ভাগ করে দিতে হবে। তোমার যদি কনসেপ্ট ধরো, তো ওখানে শুধু x আছে, তো অত ভাবার দরকার নেই। তাহলে ln 1 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার মাইনাস 6 x হবে। কিন্তু এই যে x এর কোএফিসিয়েন্ট দ্বারা আবার ভাগ হয়ে যাবে না? জি স্যার। তাহলে উপরে ওটা আছে, নিচে এটা থাকলে কি হয়ে যাবে? কেটে 1 হয়ে যাবে না? জি স্যার। বোঝা গেল? তার মানে আউট হয়ে যাবে, কিন্তু 10 টু দি পাওয়ার মাইনাস 6 থাকবে না, উপরেও থাকবে না, নিচেও থাকবে না, কোথাও থাকবে না। তবে এটা এই যে এই জায়গায় মাইনাস হওয়ার কারণে মাইনাস হবে। এবার ইন্টিগ্রেশনটা বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আর মাইনাস হলে দুটো ln মাইনাস হলে ভাগ আকারে লেখা যায়, তাই না? যে ভাগ আকারে জি লিখেছি। স্যার। আর এদিকে t ডিভাইডেড বাই 100, মানে এই dt কে ইন্টিগ্রেট করলে t হবে। t ডিভাইডেড বাই 100 লিখলাম, মানে এই 100 দ্বারা ভাগ করে দিয়েছি। এই 100 কিন্তু বাম দিকে লিখিনি, ডান দিকে লিখেছি। আর প্লাস ln c, একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এখানে এই টার্মে কোনো ln নাই, তার মানে এই দুটা ln একটাই লিখলে এই টার্মটাকে একটা e টু দি পাওয়ার কল্পনা করো, তাহলে হবে উভয় পক্ষ থেকে ln তুলে দিলাম, এটা হলো। দিয়ে এই r গুণন, এই দিকের সাথে এদিক গুণ, এই দিকের সাথে এদিক গুণ করে লেখা হয়েছে, দিয়ে একবার x ইকুয়াল টু এভাবে লেখা হয়েছে। ওকে, এই আচ্ছা, এই যে r গুণন করার মাধ্যমে এখানে একটা x আছে, তো এখন এই x টা এই পাশে পার করে কমন নিয়ে একবারে x, এইটা হলো x। এগুলা সাধারণ হিসাব নিকাশ, এগুলো তোমরা এমনিতেই পারবে। মানে এগুলা হিসাব নিকাশ যেটা হলো, এক পাশ থেকে আরেক পাশে নিয়ে গিয়ে সরাসরি শুধু x বের করা। ইনিশিয়াল কন্ডিশন আমাদের দেয়া ছিল ওই যে 1980 সালে পপুলেশন ছিল 1 লাখ, এটা ব্যবহার করলে কনস্ট্যান্ট c এর মান বের হয়ে যাবে। কনস্ট্যান্ট c এর মান এই যে সবগুলা বসিয়ে দিলাম, c ইকুয়াল টু এটা পাওয়া গেল। এটা সমান 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই এটা। আচ্ছা, বলে রাখি এই ক্যালকুলেশন গুলো তোমরা নিজেরাই খুব সুন্দর করে করতে পারো। এটা দেখো, এটা 10 টু দি পাওয়ার 5 এর বদলে 10 টু দি পাওয়ার 6 লিখলাম, তার মানে একটা 10 নিয়ে এসেছি। কিভাবে একটা 10 নিয়ে এসেছি দেখো, খুব ভালো করে কি করবা। এখানে দেখো 1 মাইনাস 10 টু দি পাওয়ার 5 আর 10 টু দি পাওয়ার 6 মিলে কত হয়? 10 টু দি পাওয়ার -1 না? জি স্যার।
10 টু দি পাওয়ার -1 মানে কি 1/10। এখানে যদি 1/10 থাকে 1 - 1/10 থাকে তাহলে লসাগু করে যোগ করলে কত 1 - 1/10 সমান কত 9/10 না মাইনাস জি স্যার। মাইনাস 9/10 মাইনাস না 9 শুধু 9/10 9/10 সেই 10 টা দেখো আমি এই 9 হরেও আবার 9/10 সেই 10 টা আমি নিয়ে গেছি লবে। তাহলে লবে গেলে 10 গুণ হয়ে যাবে আর নিচে 9 পড়ে থাকবে। এই যে 9 এইটা। আমি একবারে লিখেছি তোমরা যদি বোঝার সময় একটু সতর্কভাবে ক্যালকুলেশন গুলা দেখলে বুঝতে পারবে। কি করে হলো অনেক সময় তোমরা একটু ১ মিনিটও না ভেবে অনেক সময় জিজ্ঞাসা করো, "স্যার এটা কি করে হলো?" ১ মিনিটও যদি না ভাবো তাহলে কিন্তু থিংকিং ক্যাপাসিটি বলি বা ব্রেনের কোনো ক্যাপাসিটি বৃদ্ধি পাবে না। একটু ভাববে। এই ক্যালকুলেশনটা খুব সংক্ষেপে লেখা হয়েছে। ওকে? সি এর মান বসিয়ে দিয়েছি। এটা হলো তাহলে আমাদের সলিউশন হয়ে গেছে। যেকোনো সময়ের সলিউশন পেয়ে গেছি। এখন তোমাকে কোশ্চেনে বলছে ২০০০ সালে কত হবে? তাহলে টি এর জায়গায় ২০০০ বসিয়ে দাও। যা হবে তাই। ডাবল পপুলেশন কমন হবে, ডাবল মানে কি? ১ম এ ছিল ১,০০,০০০ পরে হবে ২,০০,০০০ তাহলে ২,০০,০০০ বসায় দাও। ডি সময় বের করতে হবে টি। এখন এই ইকুয়েশন থেকে টি বের করার কাজ এই ক্লাসের কিন্তু না। যদিও আমি মাঝে, মাঝে আলোচনা করি। সরাসরি ক্লাস নিলেও। টি কিভাবে ক্যালকুলেট করবে এটা কিন্তু এইচএসসি, এসএসসি পড়ালেখা করছো। এই ইকুয়েশন থেকে কিভাবে টি বের করবে ওখানকার পড়ালেখা। আমার কথা বোঝা গেল? এরকম জটিল হোক আর যাই হোক এখান থেকে টি কিভাবে ক্যালকুলেট করবে পড়ালেখাটা ওখানকারের। আমি এখানে 2 × 10⁵ আর এদিকে 10⁶। এখান থেকে তো 5 আর 10⁶ কেটে দিলে তো আর শুধু 10 থাকে। আমি একটু সিম্পলিফাই করে দিয়েছি দেখো। তাহলে এদিকে 2/10 থাকে। দেখো ভালোই ক্যালকুলেশন করে দিয়েছি। 2/10 থাকে। 2/10 = 1/, এত। ওকে? তো এখন আমাদের আরো একটু দিয়েছি যে ক্যালকুলেট করে যে দেখা গেল যে এইটা এইটা সমান হচ্ছে এই যে এটার সাথে এটা গুণ করলে 2/10 - 1 অর্থাৎ এটা আর গুণন করে নিয়ে শুধু এই টার্মটা রাখবে, এই টার্মটা। বাদবাকিগুলো একদিকে পার করলে 4/9 হলো। তো সেক্ষেত্রে ln নিতে হবে, ln উভয় পক্ষে ln এই যে 198 মানে এত। ln নিলে কি হবে জানো? ln e মানে হলো এটাই থাকবে। তাহলে ln 4/9 সমান একটা মান পাবে। আমি তাও বলে দিচ্ছি ln নিবে। বোঝা আছে কি? তাহলে এটা সমান হচ্ছে ln 4/9 তার একটা মান পাবে, মান বসিয়ে দিবে। তারপরে তো আর বাদবাকি ক্যালকুলেশনটা তো খুব ইজিলি করতে পারবে। আমি যতটুকু আস উম মনে হয়েছে করে দিয়েছি সিম্পলিফাই, বাদবাকিটুকু করবে। টি এর মান পারা যাবে তো নাকি? জি স্যার। সি নাম্বার বলছে পপুলেশন ইনফাইনাইট টাইমে কি অবস্থা দাঁড়াবে? লং টাইম পরে পপুলেশন আসলে কেমন হবে? পপুলেশন লং টাইম পরে কি অসংখ্য পপুলেশন হয়ে যাবে না কোনো এক জায়গায় থেমে যাবে? লং টাইম বলতে আমরা টি = ইনফিনিটি বসাইছি। ইনফিনিটি বসাইছি ওই টি যেখানে ছিল এক্সপ্রেশনটাতে সেখানে টি এর জায়গায় টি মনে হয় এখানে এক জায়গায় ছিল টি। এক জায়গায় টি ছিল। ওই জায়গায় ইনফিনিটি বসাইছি। তো ইনফিনিটি ডিভাইডেড বাই 100 মানে ইনফিনিটি। ইনফিনিটি 19.8 মাইনাস ইনফিনিটি মানে মাইনাস ইনফিনিটি। ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কত? জানা আছে কি সবারই? ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মান? মনে রাখবে ইনফিনিটির সাথে কোনো কিছু ভাগ, যোগ, গুণ করলে ইনফিনিটি হয়। তো এখানে মাইনাস আছে তাই মাইনাস ইনফিনিটি হবে। ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মান জানা আছে সবারই? স্যার 0। 0
তার মানে এই টার্মটাই 0 হয়ে যাবে। তার মানে 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 1। তার মানে 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার মানে 1 আর 6টা শূন্য। তার মানে 1, 6টা শূন্য। তার মানে 7। তার মানে কত? 10 লক্ষ, তাই না? ওই যে ইকুয়েশনটা দেয়া আছে তা বলছে কখনোই পপুলেশন 10 লক্ষের বেশি হবে না। 10 লক্ষর বেশি যত টাইম যাবে কখনোই পপুলেশন 10 লক্ষর বেশি হবে না। এই অরিজিনাল ইকুয়েশনটা যেটা দেয়া আছে তাতে বলছে যে পপুলেশন এই হারে বৃদ্ধি পেতে থাকলে ইনফাইনাইট টাইমেও পপুলেশন 10 লক্ষকে ছাড়াবে না। শুধুমাত্র এইটা কেন ঘটলো? এই টার্মটা থাকলে কিন্তু এট দ্য টাইম ইনফিনিটি পপুলেশন ইনফিনিটি হয়ে যাবে। এই টার্মটার কারণে পপুলেশন 10 লক্ষকেই পার করতে পারবে না। এটা একটা প্রবলেম গেল। নাম্বার 4 এটা তোমাদের জন্য আরো খুব ভালো একটা এক্সাম্পল তোমাদের জন্য কেমিক্যাল এন্ড ফুড প্রসেসিং এর। A tank আমি সার্চ দিয়েছি এই টাইপের প্রশ্ন পেয়েছি। A tank initially contains 50 গ্যালন অর পিওর ওয়াটার। একটা ট্যাঙ্ক প্রথমে 50 গ্যালন পিওর ওয়াটার আছে। Starting at time t equal to 0, a brine containing 12 lb of dissolved salt. মনে করো একটা ব্রাইন আছে যেটা 2 lb লবণ, যেকোনো টাইপের লবণ হতে পারে, খাওয়া লবণ হতে পারে, অন্য লবণ হতে পারে। 2 lb লবণ যুক্ত একটা হচ্ছে 12 lb অফ ডিজলভড সল্ট পার গ্যালন। প্রতি গ্যালন পানিতে 2 lb লবণ আছে। 50 গ্যালন পানি যদি থাকে তাহলে 100 lb লবণ আছে। বোঝা গেল না? তো যাই হোক, তো আমাদের যে ব্রাইনটা যে ব্রাইনটা আমরা ব্যবহার করব সেই ব্রাইনটার প্রতি প্রতি গ্যালনে 2 lb লবণ আছে। একটা ফ্রেশ 50 গ্যালনের একটা ফ্রেশ ওয়াটার আছে 50 গ্যালন। আর আমরা একটা ওয়াটার এর মধ্যে ঢালবো, মানে দ্রবণ ব্রাইন একটা ঢালবো। সেই ব্রাইনের প্রতি গ্যালনে 2 lb লবণ আছে। বোঝা যাচ্ছে ঘটনাটা? যে লবণটা আমরা ব্যবহার করব সেই লবণটার প্রতি গ্যালনে 2 lb সল্ট আছে। ঘটনা বোঝা গেছে? যে ব্রাইনটা আমরা ইউজ করব তার প্রতি গ্যালনে 2 lb লবণ আছে। আমরা 10 গ্যালন ব্যবহার করলে 10 দ্বিগুণে 20 lb সল্ট ব্যবহার হবে। তার মানে যাক, dissolved salt per gallon flows into the tank at the rate 3 gallon per minute. আবার আমরা যে ব্রাইনটা ওই ঢালছি তা আবার প্রতি মিনিটে 3 গ্যালন ব্রাইন ঢালছি। আমাদের যে ট্যাঙ্কিতে আমরা কত গ্যালন ঢালছি প্রতি মিনিটে? 3 গ্যালন আমরা ব্রাইন ঢালছি। আর প্রতি 3 গ্যালন আর প্রতি গ্যালনে 2 lb লবণ আছে। তার মানে আমরা প্রতি মিনিটে 6 lb লবণ ঢালছি না? জি স্যার। দেখো তো, 6 lb প্রতি মিনিটে 6 lb লবণ ঢালছি। শুধু লবণ না, 3 গ্যালন হচ্ছে, যেহেতু আমরা প্রতি মিনিটে 3 গ্যালন ঢালছি, মানে ব্রাইন ঢালছি 3 গ্যালন, কিন্তু লবণ ঢালছি 6 lb। ঘটনাটা বোঝা যাচ্ছে? প্রতি মিনিটে জি স্যার। ব্রাইন ঢেলছি 3 গ্যালন, কিন্তু লবণ ঢেলছি 6 lb। ওকে, এটাকে আমরা ইনপুট বলি, মানে কি পরিমাণ ঢালছি। The mixture is kept uniformly by stirring, and well stirred mixture as simultaneously flows out the tank at the same rate. Stirring মানে হচ্ছে মূলত মিক্সচার করা, খুব ইউনিফর্মলি মিক্সচার করতেছে, ওর ভিতরে নাড়ানি আছে, নাড়ানি দিয়ে মিক্সচার করা হচ্ছে, একটা ফ্যান দিয়ে আছে, সে ফ্যান ঘুরে মিক্সচার হচ্ছে, এবং প্রতি মিনিটে ওই 3 গ্যালন করেই বের হয়ে যাচ্ছে। 3 গ্যালন পার মিনিট, প্রতি মিনিটে 3 গ্যালন করেই কিন্তু মিক্সচার বের হয়ে যাচ্ছে।
তখন কিন্তু আবার মিক্সচার হয়ে যাচ্ছে। এখন তোমরা খেয়াল করো, ফ্রেশ ওয়াটারের মধ্যে তুমি ঢালছো, আর ঢালছো যেটা তার হচ্ছে ঘনত্ব হলো প্রতি গ্যালনে 2 LB লবণ আছে যেটা ঢালছো। তো মিক্সচার হওয়ার পরে যেটা বের হয়ে যাবে সেটাও 3 গ্যালন প্রতি মিনিটে বের হবে, কিন্তু তার প্রতি গ্যালনে কি 2 LB লবণ থাকবে? বুঝতে পারলে কিনা দেখো, 50 গ্যালন পিওর ওয়াটার আছে। সাপোজ প্রথম মিনিটে তুমি হচ্ছে 1 মিনিটে 3 গ্যালন ঢালেছো, 3 গ্যালন ঢেলেছো, তার মানে 6 এলবি লবণ ঢেলেছো, দিয়ে মিক্সার করে ফেললে, একদম খুব ভালোভাবে নাড়ানি মিক্সার হয়ে এখান থেকে 3 গ্যালন বের করে নিলে, 3 গ্যালনই বের করে নিবে, 3 গ্যালন। এখন কথা হলো, এই 3 গ্যালনে কি 6 এলবি লবণ থাকবে না কতটুকু থাকবে? এই 3 গ্যালনে কতটুকু লবণ থাকবে আমরা জানি কি? না স্যার, এবং পরিমাণটা বেশি থাকবে না কম থাকবে? খুব অল্প স্যার লবণ কম থাকবে না? থাকার কথা স্যার। জি একেবারেই স্যার। কম থাকবে। শুধু কম না, একেবারেই কম। কারণ 50 গ্যালন ফ্রেশ ওয়াটারের মধ্যে তুমি মাত্র 6 এলবি লবণ কেবল ঢুকেছে। তাই না? তার মানে এই 6 এলবি লবণ এই 50 গ্যালনের মধ্যে মিক্সচার হয়ে গেছে। তার মানে পার গ্যালনে কিন্তু একেবারেই সামান্য পরিমাণ লবণ আছে। ক্লিয়ার? পার গ্যালনে সামান্য পরিমাণ লবণ আছে। কিন্তু পরের মিনিটে যখন আরো 6 এলবি লবণ ঢুকবে তারপরে কিন্তু পার গ্যালনে একটু বাড়বে। ধীরে, ধীরে ওই যে পানিটা বের হয়ে যাবে মিক্সার পানিটা, তার লবণাক্ততা ধীরে, ধীরে বাড়বে। ১ম দিকে কম থাকবে, পরে একটু বাড়বে, পরে একটু বাড়বে, পরে একটু বাড়বে। যখন ট্যাংকের ৫০ গ্যালন যে পিওর ওয়াটার আছে, ট্যাংকির ৫০ গ্যালন পিওর ওয়াটার আছে, এই পিওর ওয়াটার আর পিওর থাকবে না। এটা ক্রমাগত লবণে পরিণত হবে। তো অর্থাৎ যেটা বের হয়ে যাবে যে ৩ গ্যালন করে প্রতি মিনিটে ৩ গ্যালন করে বের হয়ে যাবে, তার লবণাক্ততাও ধীরে, ধীরে বাড়তে থাকবে। প্রশ্ন বোঝা গেছে? কেউ না বুঝতে পারলে বলবে। খুব সিম্পল ভাবে মাথায় নিবে, অনেক সময় জটিল ভাবে না। ফ্রেশ ওয়াটার আছে ৫০ গ্যালন। ৫০ গ্যালন। এখন আমি প্রতি মিনিটে ৬ এলবি লবণ ঢোকাচ্ছি। ৬ এলবি প্রতি মিনিটে ৬ এলবি লবণ এই ওয়াটারে, ফ্রেশ ওয়াটারে প্রতি মিনিটে ৬ এলবি লবণ ঢোকাচ্ছি। এখন বিষয় হলো, যতটুকু আমরা এই লবণযুক্ত একটা তরল যতটুকু ওই ট্যাংকিতে দিচ্ছি, ঠিক ততটুকু আবার আমরা এখান থেকে বের করে নিচ্ছি। পাইপ দিয়ে মনে করো বের করে নিচ্ছি। আমার কথা হলো, ৬ এলবি লবণযুক্ত একটা পানি আমি এই ৫০ গ্যালন পানির মধ্যে ঢালছি। তো যে পানিটা বের করে নিব সেই পানিটার লবণাক্ততা কম হবে। বোঝা যায়নি? তবে যতটুকু ঢালছি আমি হচ্ছে ৩ গ্যালন। প্রতি মিনিটে ৩ গ্যালন ঢালছি। প্রতি মিনিটে ৩ গ্যালনই বের করে নিচ্ছি। আমি বলছি যে ৩ গ্যালন বের করে নিচ্ছি সেই ৩ গ্যালনে লবণের পরিমাণ কম হবে। আর যে ৩ গ্যালন ঢালছি সেই ৩ গ্যালনে লবণের পরিমাণ এখানে দেওয়া আছে 6 এলবি। যে ৩ গ্যালন আমি ঢালছি তার লবণের পরিমাণ দেওয়া আছে 6 এলবি। যে ট্যাংকিতে ঢালছি সেখানে কোনো লবণ নেই। যে ওয়াটারটা আমি বের করে নিব নিচে পাইপ দেওয়া আছে নিচে। আর এখানে একটা ফ্যান দেওয়া আছে যে খুব মিক্সার করে দিচ্ছে। লবণ আস্তে, আস্তে মিক্সার করে ফেলছে। সেখান থেকে আমি ৩ গ্যালন বের করে নিচ্ছি। ৩ গ্যালন ঢালছি আবার ৩ গ্যালনই বের করে নিচ্ছি। কিন্তু বের হয়ে যাওয়া ৩ গ্যালনে কি লবণ আগের যে ঢালা ৩ গ্যালনের মতো কি থাকবে? না স্যার, কম থাকবে স্যার। কম থাকবে। এটা বোঝা গেছে কিনা দেখো।
যে কথা আমি বুঝতে পারিনি, ওই কথা আসেনি, সে রিপিট করতে পারো, বোঝা গেল কিনা যে এটা বুঝতে পারলে হবে। এখন কথা হলো এই 6 LB লবণ ট্যাঙ্কিতে যাওয়ার পরে লবণের ঘনত্ব যেখানে ছিলই না, ট্যাঙ্কিতে একেবারে ফ্রেশ ওয়াটার ছিল। কিন্তু বর্তমানে কি ট্যাঙ্কি ১ মিনিট পরে কি ট্যাঙ্কি ফ্রেশ ওয়াটার হবে? না ১ স্যার, মিনিট লবণ থাকবে তখন স্যার। একটু হালকা লবণ থাকবে। কারণ মাত্রই ৬ LB ঢুকেছে। সেখান থেকে মাত্র ৩ গ্যালন বের করে নিয়েছি। মানে সামান্য একটু লবণ বের হয়ে যাবে। হয়তোবা আম 0.01 LB লবণ বের হয়ে যাবে। বাদ বাকি হচ্ছে 6.009 LB থেকে যাবে। তার মানে বুঝতে পারছি স্যার। আচ্ছা, তোমার কথা বুঝতে পেরেছি। তুমি বলতে পারছো বুঝতে পারছি না। আমি যদি এতক্ষণে যা বললাম তাতে বুঝতে না পারলে আর কোনো ওয়ে নেই বোঝার। কারণ খুবই সিম্পল লাগছে আমার কাছে যে এটা বোঝার জন্য। কোনো ডিফিকাল্টিস নেই। একেবারেই সহজ লাগছে। সো আমি আর বারবার রিপিট করব না তুমি বুঝতে না পারলেও। খুব ইজি বিষয়। ফ্রেশ ওয়াটার আছে এক জায়গায় ৫০ গ্যালন। সেখানে আমি ৬ এলবি লবণ ঢুকালে সেই ওয়াটারে লবণাক্ত একটু হবে। হালকা লবণাক্ত হবে। আমি এখান থেকে সেই পানিটা বের করে নিলে সেই পানিটা যে হালকা লবণাক্ত বিশিষ্ট বের হবে, এটাই স্বাভাবিক। আমি যেটা ঢালছি সেটা হলো ৩ গ্যালনই তার মধ্যে আছে ৩ গ্যালনেই যেটা ঢালছি যে পানিটা, তাতে ৩ গ্যালনেই ৬ এলবি লবণ আছে। আর এই ৩ গ্যালনের ৬ এলবি লবণ যখন আমি ৫০ গ্যালন পিওর ওয়াটারে ঢালছি, তার মানে ৬ এলবি লবণ আসলো ৫০ গ্যালন পানির মধ্যে মিক্সার হলো। তাহলে ৫০ গ্যালনের মধ্যে মাত্র ৬ এলবি লবণ মিক্সচার হলে সামান্য লবণ পার গ্যালনে সামান্য লবণ থাকবে। সেই সামান্য লবণ বিশিষ্ট পানিটা আমি বের করে নিচ্ছি। এটা না বোঝার কি আছে? আমরা যতটুকু ঢালছি ততটুকু বের করে নিচ্ছি। আর কেউ কি বুঝতে পারেনি এমন আছে? আ আমার কাছে কিন্তু এটা যদি জটিলতা লাগছে এমন উম মানে বলছো তোমরা, আমার এটা বুঝে উঠতে পারছি না কেন লাগছে। খুব সিম্পল কথা। এখন কথা হলো ২য় মিনিটে গিয়ে আমি পরপরই হিসাব করি। ২ নম্বর মিনিটে গিয়ে আমি সাপোজ আমি আরো ৩ গ্যালন তো ঢালবো এখানে। ওই যে ব্রাইনটা যার প্রতি গ্যালনে ৬ এলবি লবণ আছে। তার মানে আমি ১২ এলবি লবণ অলরেডি ঢাললাম। ৫০ লিটার ফ্রেশ পানি ছিল কিন্তু ফ্রেশ পানিটা অলরেডি ১ মিনিট পর আর ফ্রেশ নেই। একটু লবণাক্ত হলো। ফের আ ৬ এলবি আবারও ৬ এলবি যখন ঢুকলো, অর্থাৎ টোটালি ১২ এলবি ঢুকলো। তার মানে আরেকটু লবণাক্ত বাড়লো ফ্রেশ পানিটার। সেই লবণাক্ত বিশিষ্ট পানিটা আমার আবার বের হয়ে গেল। তো ২য় মিনিটে যে পানিটা বের হবে তার লবণাক্তটা ১ম মিনিটে বের হওয়া পানির তুলনায় একটু বাড়বে। কারণ ট্যাংকির পানির লবণাক্ত বাড়ছে। আমি পরের মিনিটে আরো ৬ এলবি লবণ ঢাললাম। ট্যাংকির লবণাক্তটা আরেকটু বাড়লো। তার মানে পরের মিনিটে যে পানিটা বের হয়ে যাবে সেই পানির লবণাক্তটা আরেকটু বাড়বে। এবার বুঝতে পারলে কিনা দেখো তো টোটাল ঘটনাটা? জি স্যার। জি স্যার। ওকে? এখন কোয়েশ্চেন হলো এখানে how much salt is in the tank at time t is greater than 0? যেকোনো সময়ে কি পরিমাণ সল্ট থাকবে? How much salt is present at the end of 50 minutes? ২৫ মিনিট পরে কি পরিমাণ সল্ট থাকবে? How much salt is present after a long time? লং টাইম পরে ওই ট্যাংকির পানিগুলাতে কি পরিমাণ সল্ট থাকবে? বুঝা গেল? যে পরিমাণ ট্যাংকির পানিতে সল্ট হবে সেই বের হয়ে যাওয়া পানিতে সেই পরিমাণই হবে। আর বের হয়ে যাওয়াটা না দিলে আরো কম গুলাতো। ওকে? আমাদের এই প্রবলেমটা হলো dx/dt proportional to in and out। এটার ফর্মুলা মিক্সার প্রবলেমের এটা সূত্র। এইটা তোমাদের স্পেশালি অনলি ফর কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেসিং। অন্য কোনো ডিপার্টমেন্টের জন্য এই প্রবলেম নাই। আমি সার্চ দিয়েছি এবং নানাভাবে দেখেছি, বিভিন্ন বই খুঁজেছি।
এই প্রবলেম অনলি ফর কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেসিং ডিপার্টমেন্টের জন্য। অন্য কোনো ডিপার্টমেন্টের জন্য এই প্রবলেম দেওয়া নেই। ক্লিয়ার? সো এটা তোমাদের জন্যই। উইথ ইনিশিয়াল কন্ডিশন, এখানে একটু আছে কারেকশন, ওখানে ওইটা কপি করেই লেখা ছিল। টাইম যখন 0, ইনিশিয়াল কন্ডিশন তো নেই। ইকুয়াল 0, টাইম যখন 0, ট্যাঙ্কির লবণাক্ত 0। কারণ যখন তুমি ব্রাইন ঢালুনি তখন ট্যাঙ্কিতে লবণের পরিমাণ কি ছিল? 0 স্যার। 0. The equation 1 is variable separable. Separating the variables we have, separate করে নিলাম। আচ্ছা দাঁড়াও, এখানে একটা গোলমাল বাজছে। আমি কি কোশ্চেন কি তোমাদের এডিট করা নেই নাকি? কি বলতে যায় বলে জানি, দাঁড়াও নিচে যায়। কোশ্চেন তো এডিট করাই নেই। না, কোশ্চেনটা এডিট করা নেই, অথবা কোনো একটা ঘটনা এখানে ঘটেছে। আমার ওই আমার লেখা সব হারিয়ে গেছিল। হ্যাঁ, সে হারিয়ে যাওয়া লেখা আবার নতুন করে লিখেছি খুব দ্রুত। তো সেখানে এই কোশ্চেনটা এডিট করা নেই, ইন আউট পর্যন্ত রেখে আসলে আর লেখা নেই। ওখানে লেখা না থাকলে সমস্যা নেই। আমরা এটা তোমাদের পরের ক্লাসে দিয়ে দিব। ইন আউট এখানে আমরা ক্যালকুলেশন করছি, যেটা ইন যেটা ঢুকতেছে সেটা, আউট যে পরিমাণ বের হয়ে যাচ্ছে সেই পরিমাণ, দুটাই সমান। তবে লবণ হিসাব করবো, যেহেতু লবণের ঘনত্ব যেটা বের হয়ে যাচ্ছে তারটা অজানা, সেখানে x ব্যবহার করবা, ইনটাতে জানা। সেখানে এটাও ভেরিয়েবল সেপারেবল, খুব সহজে ভেরিয়েবল সেপারেবল করে একেবারে এক্স্যাক্টলি আগের 3টার মতোই সলিউশন হবে। তো আমি সলিউশন এটা তোমাদের যখন দিয়ে দিব তখন এটা পেয়ে যাবে। এটা এখানে যেহেতু দেওয়া নেই, ওই পপুলেশনের ওইটাই কপি করেছি, কপি করে ওটা এডিট করি। একই রকম তো, এডিটই হয়নি আর কি। বোঝাই যাচ্ছে? বোঝা গেল? আমাদের নেক্সট ক্লাসে তোমাদের আমি দিব। আমাদের পরবর্তী যেটা তোমাদের আছে চ্যাপ্টার, সেটা হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা এতদিন ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে ছিলাম। হায়ার অর্ডার আরো সহজ হবে, তো ডিফিকাল্ট হবে না। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই থাক। এটা নতুন আবার চ্যাপ্টার, নতুন ভাবে পড়াবো। ওকে? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এখানে আমি ওইটা কিন্তু আর পড়াবো না, এই ইন আউটের এটা যতটুকু বুঝলে ওটা আমি জাস্ট লিখে এডিট করে দিব। ওখানে তোমরা জাস্ট তোমরা পেয়ে যাবে, তখন তোমরা নিজেরাই পড়ে নিও, বুঝতে পারবে। ওকে? এই যে 4 নম্বর প্রবলেমটা, এটা তোমাদের আমি কমপ্লিট করে দিব। আচ্ছা, একটু হালকা বলি, ওখানে বুঝতে গেলে কিছু অসুবিধা হবে। আচ্ছা, এখানেও একটা ঘটনা আছে, দেখো তো। হাউ মাচ সল্ট ইজ প্রেজেন্ট আফটার এ লং টাইম। লং টাইমে কি পরিমাণ সল্ট থাকবে এটা বলতে পারবে ট্যাঙ্কিতে? ধরো নিচ দিয়ে যে পরিমাণ ঢালছো উপর দিয়ে, আর নিচ দিয়ে সেই পরিমাণই বের হয়ে যাচ্ছে। তা যাক, মানে তরল সমপরিমাণ বের হচ্ছে, কিন্তু উপরে ঢালছো 6 এলবি লবণ, কিন্তু নিচ দিয়ে বের হচ্ছে কিন্তু কম। নিচ দিয়ে তো বের হবে কম, তবে গ্রাজুয়ালি নিচ দিয়ে বের হওয়ার পরিমাণও বাড়বে, সেটা বুঝতে পারছো, কিন্তু কম। কিন্তু একসময় ট্যাঙ্কির পানির লবণের ঘনত্ব কেমন থাকবে এটা কেউ আইডিয়া করতে হবে? বেশি লং হয়ে যাবে টাইম স্যার। বেশি বেশি ব্রাইন হয়ে কতদূর পর্যন্ত যাবে? ব্রাইনটা, এই যে মিক্সার বা এই যে যে ভিতরে যে ওয়াটারটা ছিল সেটা লবণাক্ত সর্বোচ্চ কোন পর্যন্ত পৌঁছাবে? সামান্য কল্পনা করলেই পারবা কিন্তু। এর আগে আমি বহুজনকে জিজ্ঞাসা করেছি, তোমাদের আগে পেরেছে। সম্পৃক্ত
সম্পৃক্ত হয়ে যাবে, তার মানে হচ্ছে এর ওয়াটারেরও ওই প্রতি গ্যালনে 3 এলবি করেই লবণ থাকবে, তাই না? স্যার 2 এলবি করে স্যার। হ্যাঁ, ওই 2 এলবি করে, প্রতি গ্যালনেই 2 এলবি করে লবণ থাকবে, তাই না? জি স্যার। জি স্যার আফটার লং টাইম, মানে আমরা অনেক লং টাইম পরে, অর্থাৎ কারণ এক সময় যে ঘনত্বের লবণ ঢুকবে ঠিক সেই ঘনত্বের লবণই বের হয়ে যাবে, মানে গ্রাজুয়ালি। এটা লং টাইম পরে এই ঘটনাটা ঘটবে, বোঝা গেল? জি স্যার এটা সবাই যদি বুঝতে পারো তাহলে প্রশ্নটা ভবিষ্যতে আর পড়াবো না। ওকে, এই তোমাদের পড়াবো না, তোমরা নিজেরাই দেখে নিও। এরকম মিস্টেক হয়ে গেল। আচ্ছা, ওকে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম।